Hello friends, welcome back to RGM English Literature and Language Online English Grammar Test number 26. আমাদের আজকের এই ভিডিও ক্লাসের টপিক হলো নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, যার অর্থ বিশেষ্যমূলক খণ্ডবাক্য। আমরা অলরেডি ক্লজের যে জেনারেল ইনফরমেশনসগুলো রয়েছে সেই সমস্ত ইনফরমেশন নিয়ে একটি ভিডিও অলরেডি পাবলিশ করেছি, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওটা অবশ্যই দেখো, ওই ভিডিওটা না দেখে থাকলে ওটা দেখার পর এই ভিডিওটা শুরু করলে তোমাদের এটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের নাউন ক্লজ অর নমিনাল ক্লজ। দেখো প্রথমে কি বলা হয়েছে, নাউন ক্লজের একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সেন্টেন্সের মধ্যে নাউনের যেভাবে ব্যবহার হয় ঠিক সেভাবেই নাউন ক্লজ ব্যবহার হবে। ঠিক আছে, তো এখানে দেখতে হবে যেটা যে ক্লজ, যে নাউন ক্লজের মধ্যে থাকবে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, এবং এটি বাক্যে নাউন যেভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে, সেই নাউনের ব্যবহার হিসেবেই এই নাউন ক্লজও ব্যবহৃত হবে। অর্থাৎ নাউন ক্লজটা কিন্তু নাউনের মতনই অ্যাক্ট করবে একটা সেন্টেন্সে। ওকে, একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। দেখো বলছে হোয়াট হি সেইজ ইজ ট্রু। ঠিক আছে, এখানে দেখো হোয়াট হি সেইজ, এটা একটা ক্লজ আছে, এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তো এটা কিন্তু এই ইজ যে ভার্বটা রয়েছে, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ একটি নাউন হিসেবে কাজ করছে। তাহলে এটা হয়ে গেল একটি নাউন ক্লজ। ঠিক আছে, এবার দেখো নাউন ক্লজের শুরুতে বা নাউন ক্লজ যে তৈরি করতে হবে, সে নাউন ক্লজের শুরুতে কি কি বসতে পারে। এবার দেখো নাউন ক্লজের শুরুতে কি কি ব্যবহার হয় বা কি কি ব্যবহার হতে পারে। ঠিক আছে, কনজাংশনসের মধ্যে দ্যাট ব্যবহার হতে পারে। ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে কিছু WH ওয়ার্ডস রয়েছে, যেমন হু, হুম, হোয়াট, হুইচ, হুজ, এই সমস্ত ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হতে পারে। অর্থাৎ এগুলো কিন্তু নাউন ক্লজের শুরুতেই বসবে। আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই সমস্ত ইন্টারোগেটিভ অ্যাডভার্বও কিন্তু নাউন ক্লজের শুরুতে বসতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব নাউন ক্লজের অবস্থান, অর্থাৎ নাউন ক্লজ কোথায় কোথায় বসে। ঠিক আছে, এটা তো দেখলাম যে নাউন ক্লজের শুরুতে কী কী বসতে পারে। এবার আমরা দেখব একটি বাক্যের মধ্যে নাউন ক্লজ কোথায় কোথায় এবং কি কি রূপে বসতে পারে, সেটা আমরা একটু দেখে নিই। চলো, নাউন ক্লজের অবস্থান। 1 নম্বরে কি লেখা আছে, সাবজেক্ট রূপে ভার্বের পূর্বে বসে। অর্থাৎ একটি বাক্যে সাবজেক্ট যেভাবে অ্যাক্ট করে ঠিক তেমনি নাউন ক্লজও কিন্তু সেভাবে অ্যাক্ট করতে পারে, ভার্বের প্রথমে বসে বা ভার্বের আগে বসে। দেখো এক্সাম্পল, হোয়াট হি সেইজ ইজ ট্রু, এই উদাহরণটা আমরা একটু আগে আলোচনা করেছি। তার এখানে হোয়াট হি সেইজটা হচ্ছে এই ইজ ভার্বের সাবজেক্ট, এই ইজ ভার্বের পূর্বে বসেছে সাবজেক্ট রূপে, এটা একটি নাউন ক্লজ। তাহলে এখানে কি বসলো, সাবজেক্ট রূপে ভার্বের পূর্বে কিন্তু এখানে নাউন ক্লজটা বসলো। ঠিক আছে, এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলা হয়েছে অবজেক্ট রূপে ভার্বের পরে বসে। নাউন সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে, তাই তো। এই বাক্যে আমরা দেখব যে অবজেক্টের হিসাবে ভার্বের পরে কিভাবে বসে। দেখো এভরিবডি নোজ, এখানে নোজটা ভার্ব, তারপরে যে অবজেক্ট বসে দ্যাট ইন্ডিয়া ইজ ফ্রি, যে ভারত হয় স্বাধীন। তো দ্যাট ইন্ডিয়া ইজ ফ্রিটা কিন্তু এখানে নোজ ভার্বের একটি অবজেক্ট। তো এখানে অবজেক্ট হিসাবে কিন্তু এটা বসলো, অবজেক্ট রূপে ভার্বের পরে এটা কিন্তু বসলো। ঠিক আছে, পরের নম্বরে আসো, কমপ্লিমেন্ট রূপে ভার্বের পরে বসে। ঠিক আছে, এক্সাম্পল দেখো। আচ্ছা, যারা অবজেক্ট আর এক্সাম্পলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো না, তাদের জন্য বলছি যে আমাদের কমপ্লিমেন্ট এবং অবজেক্টের উপর একটা ভিডিও বানানো রয়েছে, ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। বলছে দ্য নিউজ ওয়াজ দ্যাট হি কিল্ড হিজ ফ্রেন্ড, অর্থাৎ এটা খবর যে, বা এটা খবর ছিল যে সে তার বন্ধুকে মেরেছিল। ঠিক আছে, তাহলে এখানে ওয়াজ হচ্ছে কি ভার্ব, এবার দ্যাট হি কিল্ড হিজ ফ্রেন্ড এটা হচ্ছে এই ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট হিসেবে বসছে নাউন ক্লজ। ঠিক আছে, এবার নেক্সট দেখো, প্রিপজিশনের পরে বা প্রিপজিশনের অবজেক্ট রূপে প্রিপজিশনের পরেই বসে, প্রিপজিশনের অবজেক্ট রূপে প্রিপজিশনের পরেই বসে। এখানে দেখো বলছে লিসেন টু হোয়াট ইয়োর মাদার সেইজ, এখানে কি হলো, টু, এখানে একটা প্রিপজিশন, তারপরে এখানে অবজেক্ট রূপে বসছে হোয়াট ইয়োর মাদার সেইজ, তাহলে প্রিপজিশনের পরে অবজেক্ট রূপে বসছে এটা। ঠিক আছে, এবং নাম্বার
5-এ দেখো বলছে নাউনের অ্যাপোজিশন হিসাবে নাউনের পরে বসে। নাউন ইন অ্যাপোজিশনের উপরে আমরা ভিডিও করেছি, ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সেটা লিঙ্ক। এক্সাম্পলটা দেখো, দ্য নিউজ দ্যাট হি স্টুড ফার্স্ট ইজ কারেক্ট। তো এখানে দ্যাট হি স্টুড ফার্স্ট হচ্ছে নিউজটার অ্যাপোজিশন বা নিউজটা নাউন ইন অ্যাপোজিশন। তাহলে এখানে নাউন ইন অ্যাপোজিশন বা নাউনের অ্যাপোজিশন হিসাবে কিন্তু নাউন ক্লজটা ইউজ হচ্ছে। তাহলে এই অবধি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নাউন ক্লজ এর শুরুতে কী কী বসছে, কী কী কনজাংশনস বসছে, কী কী ইন্টারোগেটিভ প্রোনাউন্স বসছে, কী কী ইন্টারোগেটিভ অ্যাডভার্বস বসছে, এবং তারপরে দেখলাম নাউন ক্লজের অবস্থান বা নাউন ক্লজ একটি বাক্যে কীভাবে ব্যবহার হতে পারে। কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, কখনো অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, কখনো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে, কখনো আবার প্রিপোজিশনের অবজেক্ট রূপে প্রিপোজিশনের পরে বসতে পারে, আবার কখনো কিন্তু নাউনের অ্যাপোজিশন হিসেবেও ব্যবহৃত হতে পারে। এবার আমরা দেখব নাউন ক্লজ দিয়ে জয়েনিং করার কিছু সাধারণ নিয়ম। হ্যাঁ, কিছু সাধারণ নিয়ম, ঠিক আছে। ব্যতিক্রমিক কিছু উদাহরণগুলো নিয়ে কিন্তু আমরা এখানে আজকে আলোচনা করিনি। আজকে যেটা বেসিক কিছু সাধারণ নিয়ম রয়েছে যেটা দিয়ে নাউন ক্লজকে জয়েনিং করা যায়, সেই সমস্ত নিয়মগুলোই আলোচনা করছি। দেখো, নাউন ক্লজে জয়েনিং করার যে সাধারণ নিয়ম 1, 2, 3, 4 করে লেখা হয়েছে। 1 নম্বর কী বলছে দেখো, দুটো বাক্যের মধ্যে, অর্থাৎ যেই দুটো বাক্যকে জয়েনিং করতে দেওয়া হয়েছে সে দুটো বাক্যের মধ্যে কোনো বাক্যে দিস, দ্যাট, সো, ইট, দিস, দ্যাট, সো, ইট যদি থাকে তাদের তুলে দিয়ে দ্যাট সংযোগে অপর বাক্যটি লিখতে হবে। অর্থাৎ একটি এক্সাম্পল নিলে ব্যাপারটা আরও সুবিধা হবে। দেখো, এখানে বলছে দিলীপ ইজ অ্যান অনেস্ট ম্যান, দিলীপ একজন সৎ মানুষ, এভরিবডি নোস ইট, সবাই এটা জানে। তাহলে দেখো আমাদের নিয়মে কী ছিল, নিয়মে ছিল হচ্ছে দিস, দ্যাট, সো, ইট থাকলে সেটা তুলে দিয়ে তার পরিবর্তে দ্যাট বসিয়ে অপর বাক্যটা লিখতে হবে, তাই তো। তো এখানে দেখো এই বাক্যে ইট ছিল, এভরিবডি নোজ ইট, তাহলে আমরা কী করলাম, এভরিবডি নোজ দ্যাট দিলীপ ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে এখানে ইটের পরিবর্তে দ্যাট বসালাম, দ্যাট বসিয়ে অপর বাক্যটা লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজের জয়নিং। এভরিবডি নোজ দ্যাট দিলীপ ইজ অ্যান অনেস্ট ম্যান, তাহলে এই বাক্যে দ্যাট দিলীপ ইজ অ্যান অনেস্ট ম্যান হচ্ছে একটি নাউন ক্লজ। আচ্ছা, এবার 2 নম্বর নিয়মটা দেখো, বলছে যে বাক্যে দেন বা টাইম থাকবে তা তুলে দিয়ে তার পরিবর্তে হোয়েন সংযোগে অপর বাক্যটি লিখতে হবে, ঠিক আছে, দেন বা টাইম। এবার একটা উদাহরণ দেখি, হি কেম হেয়ার, আই ডোন্ট নো দ্য টাইম, তাহলে এখানে টাইম আছে, নিয়মে ছিল টাইম, তো টাইমটা তুলে দিয়ে কী করতে বলেছে, হোয়েন। দেখো, আই ডোন্ট নো হোয়েন হি কেম, হোয়েন হি কেম, ঠিক আছে। তার মানে এখানে যদি দেন থাকতো বা টাইম থাকতো, অর্থাৎ যেহেতু টাইম আছে এখানে, তো টাইমটার পরিবর্তে তুলে দিয়ে এখানে হোয়েন করলাম, আমরা হোয়েন করে পরের বাক্যটা লিখে দিলাম, ঠিক আছে, আই ডোন্ট নো হোয়েন হি কেম হেয়ার। তো এটা ছিল 2 নম্বর নিয়ম আমাদের। এবার 3 নম্বর নিয়মে আসি। 3 নম্বর নিয়মে দেখো বলছে রিজন যদি থাকে, দুটো বাক্যের মধ্যে যদি কোথাও রিজন থাকে তাহলে তার পরিবর্তে হোয়াই লিখে অপর বাক্যটা লিখতে হবে। রিজন মানে কি, কারণ, তাই তো। তো এই রিজন শব্দটা থাকলে সেটা তুলে দিয়ে তার পরিবর্তে হোয়াই লিখে অপর বাক্য লিখতে হবে। উদাহরণ দেখি, শি গেভ মি এ স্মাইল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন, ঠিক আছে, সে আমার দিকে হাসলো, আমি জানলাম না বা আমি বুঝতে পারলাম না তার কারণটা কি। তাহলে রিজন আছে, রিজনটার পরিবর্তে কি বসাতে বলা হলো, হোয়াই। দেখো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই শি গেভ মি এ স্মাইল, এখানে শিটা ডবল ইউজ হয়েছে, এটা একটা হবে না, ঠিক আছে, একটা বাদ দিয়ে দেবে তোমরা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই শি গেভ মি এ স্মাইল, তাহলে এখানে আন্ডারস্ট্যান্ডটা সেম ছিল, ওটা থাকলো, কিন্তু এখানে যে রিজনটা ছিল এই রিজনের পরিবর্তে আমরা এখানে কি করলাম, হোয়াই করলাম। তাহলে এখানে নাউন ক্লজ কোনটা, হোয়াই শি গেভ মি আ স্মাইল, ঠিক আছে। এবার পরের নিয়মে যাচ্ছি। দেখো বলছে সামথিং যদি থাকে, দুটো বাক্যের মধ্যে কোথাও যদি সামথিং থাকে তবে বেশিরভাগ সময়ই সামথিং তুলে দিয়ে তার পরিবর্তে হোয়াট লিখতে হয়, লিখে অপর বাক্যটি লিখতে হয়। অর্থাৎ সামথিং শব্দটা যদি থাকে তাহলে সেটা তুলে দিয়ে হোয়াট লিখে অপর বাক্যটা লিখতে হবে। এবার এক্সাম্পল দেখি, বলেছে দেখো, হি রাইটস সামথিং, সে কিছু লেখে, দেয়ার ইজ নাথিং রিয়াল ইন ইট, যার মধ্যে কোনো সত্যতা নেই, ঠিক আছে। দেখো, তো সামথিংয়ের পরিবর্তে হোয়াট ইউজ করতে বলছে, তো আমরা পরের বাক্যে দেখো, পরের বাক্যে যে ইট ছিল, এখানে ইট মানে কিন্তু সামথিংটাকেই ইটটা ডিনোট করছে। দেয়ার ইজ নাথিং রিয়াল ইন হোয়াট হি রাইটস, অর্থাৎ এখানে যে ইটটা ছিল এই ইটটাকে আমরা সামথিং ধরে করলাম, তাহলে দেয়ার ইজ নাথিং রিয়াল ইন হোয়াট, ইটার জায়গায় হোয়াট করলাম কারণ ওটা সামথিংকেই শো করছে, হি রাইটস,
ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তো এবার এই ভিডিওতে যে আলোচনা হলো তার থেকে কিছু প্র্যাকটিস সেট আমরা তুলে নিয়েছি। তো আজকে একটা নতুন নিয়ম ইনক্লুড হয়েছে যে এই প্র্যাকটিস সেটে আজকে কোনো মাল্টিপল চয়েস টাইপ অ্যান্সার থাকবে না। এখানে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের করে এই ভিডিওর কমেন্টে জানাতে হবে, এবং আমরা সময় মতো এবং নিয়ম মতো যেভাবে আমরা রেগুলার রেজাল্ট দিচ্ছি সেভাবে রেজাল্ট পাবলিশ করে দেবো। দেখো প্র্যাকটিস সেটটা কোশ্চেন নাম্বার 1-এ বলা হচ্ছে কারনা ইজ এ ম্যান অফ ওয়ার্ডস, এভরিবডি নোজ দিস। তো এটাকে তোমাদের জয়েন করতে হবে, জয়েন করে জানাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, শি সেইড সামথিং, ইট ইজ ট্রু, হি উইল ফিনিশ দ্য জব, ফুল স্টপ, দ্য টাইম ইজ আনসার্টেইন। নাম্বার 4, হি বিহেভড সো, দ্য রিজন ইজ নোন টু নান। এবং আজকের সেটের শেষ কোয়েশ্চেন, দ্য মনসুন উইল কাম সুন, উই এক্সপেক্ট দিস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও, এবং আমরা পরবর্তী ভিডিওতে নাউন ক্লজের যে ব্যতিক্রমী নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করব, ঠিক আছে? তো টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড থ্যাংক ইউ।